হ্যালো বন্ধুরা, নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে আরকে তামিম চ্যানেলটি এখনই ভিজিট করে আসুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। হাত ছাড়ুন, আমি যাব না আপনার সাথে। হাত ছাড়াতে ছাড়াতে বল, চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। আমি যাব না বলছি। কেন আমার পিছনে পড়ে আছেন? ছাড়েন আমার হাত। স্টপ, আমার সাথে অনেক লুকোচুরি খেলেছিস, এখন আবার খেলার পালা বেবি। না। আর বলতে পারলো না। তার আগেই মুখে রুমাল চেপে ধরলো। কিছুই বোঝেনি তো এরা কারা। তাহলে চলেন পাশ থেকে ঘুরে আসি। পাস্ট নিহান খান, দুবাই শহরের বাদশা। শুধু দুবাই না, মালয়েশিয়া, জাপান, লন্ডন, এই দেশগুলোতে রাজ করে নিহাল। নিহাল দেখতে যেমন সুন্দর, তেমনই ট্যালেন্টেড। নিহালের বাবা মা কেউ নেই। নিহাল ছোট থাকতেই তারা মারা গিয়েছে কোনো এক অ্যাক্সিডেন্টে। নিহাল পড়ালেখা কমপ্লিট করেছে দুবাইতেই। নিহাল সবচেয়ে বেশি ঘৃণা করে মেয়ে মানুষ। কেন, সেটা না হয় পরেই জানতে পারবেন। নিহাল এর মাফিয়া গ্যাংয়ের সাথে দ্য স্ন্যাক করো। নিহালের এই গ্যাংকে সবাই ভয় পায়। অনেক তো হলো নিহাল, এবার চলেন গল্পে যাই। বাকিটা না হয় পরে জানতে পারবেন। দ্য স্ন্যাক গ্রুপ। বস, একটা কথা বলার ছিল। বলো। সোফায় হেলান দিয়ে বসে ফোনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আগামীকাল অন্য কান্ট্রি থেকে নারী পুরুষ শিশু পাচার করা মানুষগুলোকে ট্রাকে করে দুবাইতে নিয়ে আসা হবে। আমাদের ইনফরমাররা জানতে পেরেছে। নিহালের রাগে মাথার রগ ফুলে গেছে। কোন কান্ট্রি থেকে আসবে? কোন গ্রুপ এই কাজের সাথে যুক্ত আছে? দ্য ইগল গ্রুপ এর জামান শেখ এই কাজ করেছে জানা গিয়েছে। ওদের কাজ হচ্ছে বিভিন্ন দেশ থেকে পুরুষ শিশু নারীদের এখানে নিয়ে এসে ইল্লিগাল কাজ করা। জামাল শেখ এখন বাংলাদেশ থেকে এই মানুষগুলোকে নিয়ে আসছে। জামান শেখ তো জীবনের খারাপ দিন এসে গিয়েছে। ওমর, বাংলাদেশে আমাদের কিছু লোক পাঠিয়ে দাও, ওদেরকে ভালো করে বুঝিয়ে দাও কি কাজ করতে হবে। আমাকে টাইম টু টাইম সব ইনফরমেশন দেবে। ওকে বস। ভয় পেয়ে কাপা কাপা সুরে বলল, মাহিরা জাহান। দেখতে আহামরি সুন্দরী না হলেও এতটাও খারাপ না। মাহিরার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে টানা টানা চোখ আর ঠোঁটের নিচে ছোট তিলটা, যা দেখে যে কোনো পুরুষেরই ঘায়েল হতে বাধ্য। মাহিরার বাবা নেই, মাহিরার মা ও ছোট একটা ভাই আছে। মাহিরারা অনেক গরিব। মাহিরার বাবা বেঁচে না থাকায় ঘরের হাল মাহিরাকেই ধরতে হয়। মাহির এবার অনার্স তৃতীয় বর্ষে পড়ছে। মাহিরার একটা স্বপ্ন ছিল স্কলারশিপ পেয়ে বাইরে পড়তে যাবার। কিন্তু আদৌ কি মাহিরার স্বপ্ন পূরণ হবে? মাহিরা ওর মা আর ভাই ছাড়া অন্য একজনকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। সেটা না হয় পরেই জানতে পারবেন। মাহিরা 4 থেকে 5টা টিউশনি করিয়ে কোনোরকম সংসারটা চালায়। মাহিরা আপু, আমার না নতুন একটা ব্যাগ লাগবে। আগের ব্যাগটা না ছিঁড়ে গেছে, সেটা স্কুলে নিয়ে গেলে সবাই আমার ব্যাগটা দেখে হাসাহাসি করে। আমার তখন খুব খারাপ লাগে। প্লিজ আপু, আমাকে একটা নতুন ব্যাগ কিনে এনে দাও না। ঠিক আছে ভাই, আমি তোকে একটা নতুন ব্যাগ কিনে দেব। হাসি হাসি মুখ করে বলল। রান্নাঘর থেকে মাহিরার মা বলল, নতুন ব্যাগ কেনার দরকার নেই, 2 মাসের বাড়ি ভাড়া জমে গেছে, আগে সেগুলো শোধ কর, তারপর নতুন ব্যাগের কথা চিন্তা করিস। জোরে চিল্লিয়ে বলল। মাহিমের মন খারাপ হয়ে গেল এই কথাটা শুনে। ভাই, তুই মন খারাপ করিস না, আমি তোকে নতুন ব্যাগ কিনে দেব। মাহিমের মাথায় হাত রেখে বলল। মাহিম ভালো করেই বুঝতে পেরেছে মাহিরা আপু ওকে সান্ত্বনা দিচ্ছে। আপু, আমরা এত গরিব কেন? করুণ সুরে বলল।
মাহিরা ফাহিমকে বুকে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস ছাড়লো। মাহিরা, ফাহিম, খাবার খেয়ে যা তোরা। জোরে ডাক দিয়ে বলল। মাহিরা ফাহিম খাবার খেতে গেল। মা, তুমি খাবে না? খাবারের প্লেট সামনে নিয়ে বলল। আমি খেয়েছি, তোরা খা। মাহিরা ভালো করেই বুঝতে পেরেছে মা না খেয়েই ওদের জন্য খাবার রেখে দিয়েছে। মা, আমার খিদে নেই, তুমি খাও, আমি ঘুমোতে গেলাম। উঠে চলে গেল। মাহিরা, খেয়ে যা মা, খাবার ছেড়ে উঠতে নেই। দুঃখিত কণ্ঠে বলল। মাহিরা উত্তরে কিছু বলল না, বিছানায় চলে গেল ঘুমাতে। রাতটা কোনো রকম পার করলো মাহিরা। সকালে কলেজে গিয়ে ক্লাস শেষ করে টিউশনি করাতে গেল। মাস শেষ হওয়াতে কিছু টাকা পেয়েছে মাহিরা। সেই টাকা দিয়ে ঘরের সদাই পাতি চাল ডাল কিনে বাসায় ফিরল মাহিরা। আপু, তুমি কি আমার জন্য ব্যাগ কিনে এনেছো? খুশি মুটে দৌড়ে মাহিরার কাছে এসে বলল। না ভাই, আজকে তো আনতে পারিনি, পরের মাসে ব্যাগ এনে দিব। ফাহিমের হাসি মাখা মুখটা কালো হয়ে গেল। মাহিরার মনটাও খারাপ হয়ে গেল ফাহিমের মুখ কালো করা দেখে। মাহিরা রান্নাঘরে জিনিসগুলো রেখে পেপারে চাকরির বিজ্ঞাপনগুলো পড়তে লাগলো। মাহিরা, এইভাবে আর কতদিন? আমি না হয় অন্যের বাড়িতে কাজ। বাকি কথা বলার আগে মাহিরা থামিয়ে দেয়। না মা, দরকার হলে আমি কাজ করব অন্যের বাসায়, কিন্তু তোমাকে কাজ করতে দিব না মা। তুমি এই কথাটা আর বলবে না। এটা বলে জামা কাপড় নিয়ে গোসল করতে চলে গেল। তুই আর কত কষ্ট করবি রে মা? বড় একটা নিঃশ্বাস ফেলে রান্নাঘরে চলে গেল। স্ন্যাক রুম। নেহালোর রুমের বড় এক জানালায় থাই গ্লাসের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এক হাতে মদের গ্লাস, অন্য হাতে গান। পেছন থেকে কেউ ওর রুমে ঢুকছে। তা নিহাল বুঝতে পেরেছে। ওমর, কি ইনফরমেশন এনেছো বলো। সামনের দিকে মুখ করে গম্ভীর কণ্ঠে বলল। বস তো অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। আমি যে অমর, সেটা কিভাবে বুঝলো? মনে মনে নিহাল ওমরকে চুপ থাকতে দেখে আবারও প্রশ্ন করল। ওমর, আমি কিছু জিজ্ঞেস করেছি, অ্যান্সার মি। বস পরশুদিন দুবাইতে পাচার করবে জানা গিয়েছে। হকচকিয়ে বলল কথাটা। আমাদের লোকদের সব কিছু বলে দিয়েছো? জি বস, সব কিছু বলে দিয়েছি। ওরা আপনার বলা পজিশন মতো কাজ করছে। মৃদু সুরে বলল। গুড, গেট আউট ফ্রম হিয়ার, গো। গম্ভীর কণ্ঠে বলল। ওমর রুম থেকে বেরিয়ে গেল। নিহাল থাই গ্লাসের সামনে থেকে সরে এসে ড্রয়ারের ভিতরে রাখা কানগুলো একবার চেক করে নিল। মাহিরা বিকেলে টিউশনি সেরে আসতে আসতে রাত হয়ে গেছে। রাতের খাবার সেরে ভাই ও মার সাথে কিছুক্ষণ গল্প করে শুয়ে পড়ল। স্ন্যাক রুম। সকাল 11টা বাজে। পরপর 3বার ফোন বেজে বন্ধ হয়ে গেল। তারপরও ফোন রিসিভ করছে না নিহাল। আবারও ফোন বেজে উঠল। এবার ফোন বাজার শব্দে নিহাল একটু নড়ে চড়ে উঠল। নিহাল বিরক্তি ভাব নিয়ে ফোনটা রিসিভ করলো। নিহাল হ্যালো বলার পর অপর পাশ থেকে বলা কথাগুলো শুনে নিহালের চোখ থেকে ঘুম চলে গিয়ে রাগী ভাব ফুটে উঠল চেহারাতে। নিহাল শোয়া থেকে উঠে বসে ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলল। রাগে নিহালের মাথা ফুল গরম হয়ে গেছে। ল্যান্ডলাইনের বডিগার্ডকে কল দিয়ে ওমরকে অফিস থেকে এখনই বাসে আসতে বলল। বডিগার্ড ওমরকে বলা মাত্রই অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে নিহালের বাসায় চলে আসে। রুমে ঢুকে দেখে নিহালের হাত গান নিয়ে মাথা নিচু করে বিছানায় বসে আছে। ওরম ভালো করে বুঝতে পেরেছে নিহালের রাগ চরম পর্যায়ে উঠে গিয়েছে। ওমর মনে মনে আল্লাহ আল্লাহ বলে ঠোক গিলতে লাগলো। বস আমাকে ডাকছিলেন? কাপা কাপা কণ্ঠে বলল। বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট বুক করো, আমি আজই বাংলাদেশে যেতে চাই। গো ফাস্ট অ্যান্ড গেট আউট। রাগী কণ্ঠে বলল। জি বস। কাপা কাপা কণ্ঠে বলে 1 মিনিটও না দাঁড়িয়ে রুমের বাহিরে দাঁড়িয়ে বুকে ফু দিতে লাগলো। ঠাস ঠাস করে নিহালের রুম থেকে গলির শব্দ শুনতে পায়। ওমর বুঝতে পারছে নিহাল রাগের মাথায় ঘরের জিনিসপত্র গুলো গুলি করে উড়িয়ে দিচ্ছে। ওমর সেখানে আর 1 মিনিটও না দাঁড়িয়ে দৌড়ে নিচে চলে যায়।
নিহালের রাগ হওয়ার কারণ বাংলাদেশে নিহালের পাঠানো লোককে তা ইগল গ্রুপের জামান শেখের লোক মেরে ফেলেছে, যার কারণে নিহাল প্রচুর রেগে যায়। প্রচণ্ড রেগে যায়। মাহিরাজ কলেজে গিয়ে হেড স্যারের সাথে দেখা করে স্কলারশিপের বিষয়ে কথা বলেছে, কারণ মাহিরা জানতে পেরেছে ওদের কলেজে ফ্রি স্কলারশিপ পেয়ে অনেক ছাত্রছাত্রীরা বাইরের দেশে পড়তে গিয়েছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার, একটা কথা বলার ছিল। ভেতরে সে মৃদু সুরে বলল। বলো, চেয়ারে বসো। চেয়ারে বসতে বলল। স্যার, আমাদের কলেজ থেকে কিছু ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেয়ে বাইরে পড়তে গিয়েছে। এই বছরও কি যাবে ছাত্রছাত্রীরা? চেয়ারে বসতে বসতে বলল। হ্যাঁ, অবশ্যই যাবে। যার বেশি মেধাবী ও সব বিষয়ে প্লাস পেয়েছে তারাই স্কলারশিপ পায়। আমাদের কলেজে যারা গরিব বা অনেক মেধাবী তাদেরকে ফ্রিতে স্কলারশিপ দেওয়া হয়, কারণ তাদের স্বপ্ন আছে বাইরে পড়তে যাওয়ার। স্যার, আমার তো একটা স্বপ্ন আছে স্কলারশিপ পেয়ে বাইরে পড়তে যাওয়ার। আমাকে কি এই চান্স দেওয়া যাবে? আমরা তো অনেক গরিব, এত টাকাও নেই বাইরে পড়তে যাবার। মন খারাপ করে বলল। মাহিরা, তুমি এটা নিয়ে চিন্তা করো না। তুমি একজন মেধাবী ছাত্রী। আমরা পাঁচজন গরিব মেধাবী ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিয়ে বাইরে পড়ার সুযোগ করে দেব। তার মধ্যে তোমার নামটাও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আসি স্যার। খুশির মুডে বলল। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এটা আমাদের কর্তব্য। স্যার, আমি এখন আসি তাহলে। হুম। মাহিরা হেড স্যারের কেবিন থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় আসার সময় রাস্তায় একটা ছোট গলি পার হতে হয়। সেই গলির রাস্তায় পারে এক অন্ধ লোক সবসময় ভিক্ষা করতে বসে। মাহিরা সেই বিদ্যা লোকটিকে সবসময় কিছু না কিছু খাবার কিনে দেয় যাবার সময়। আজও তার ব্যতিক্রম হলো না। মাহিরা 2টা বনরুটি ও 2টা কলা কিনে বৃদ্ধা লোকটির হাতে দিয়ে সাবায় চলে আসে। দ্য স্ন্যাক রুম। নিহাল বাংলাদেশে যাবার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে এয়ারপোর্টে চলে এসেছে। গাড়ি থামিয়ে গাড়ি থেকে বডিগার্ডরা নেমে একজন বডিগার্ড এসে নিহালের গাড়ির দরজা খুলে দিল। নিহাল গাড়ি থেকে বেরিয়ে এলো। কালো কোট পরা, চোখে সানগ্লাস, চুলগুলো স্পাইক করা, হাতে দামি ঘড়ি, মুখে রাগি রাগি ভাব। নিহাল এয়ারপোর্টের ভেতরে যেতে লাগলো। পেছনে ওমরও কিছু বডিগার্ডরা নিহালের পেছনে পেছনে যেতে লাগলো। নিহালকে দেখা মাত্রই সবার মনের ভেতরে ভয় কাজ করতে লাগলো। পুলিশরা নিহালের গ্যাংকে ভয় পায়। নিহাল বিমানের ভিতরে গিয়ে বসল। কিছুক্ষণ পর বিমানটি ছেড়ে দিল। ঘণ্টাখানিক পর শাহজালাল বিমানবন্দরে বিমানটি ল্যান্ড করল। একে একে প্যাসেঞ্জাররা নামতে গিয়ে আটকালো। পুলিশ আগে নামা যাবে না, এখন নামবে দ্য স্ন্যাক গ্রুপ, এর বস নিহাল খান। নিহাল খানের কথা শুনলে পুলিশও ভয় পায়। বিমান থেকে নামার সময় সকল প্যাসেঞ্জার সাইড দিল নিহালকে। হেঁটে হেঁটে টার্মিনালের কাছে এলো ওরা। কালো একটি গাড়ি নিয়ে এসেছে নিহালকে। ড্রাইভার বের হয়ে দরজা খুলে দিল। গাড়িতে ঢুকে বসলো নিহাল। গাড়িটি সোজা নিহালের বাংলোতে যেতে লাগলো। এদিকে দ্য ইগল গ্রুপের জামান শেখের কাছে খবর চলে এসেছে দ্য স্ন্যাক গ্রুপের নিহাল খান বাংলাদেশে এসেছে। দ্য ইগল গ্রুপ। ও শিট, নেহাল বাংলাদেশে চলে এসেছে। টেবিলে জোরে বাড়ি দিয়ে বলল। বস, এখন কি করব আমরা? নিহালের গ্যাংয়ের লোকদের আমরা মেরেছি, এখন যদি আমাদের উপর হামলা করে? ভয় ভয় বলল। না, তার আগে আমি নিহালকে মারার প্ল্যান করব, কিন্তু এখানে বসে না, আমি বাংলাদেশ থেকে জাপান চলে যাব। আর তোরা এখান থেকে ওদের উপর নজর রাখবি, আর আমাকে নিহালদের সব খবর দিবি। রাগী গলায় বলল কিছুটা। ওকে বস। আমাদের একজন লোক ওদের দলে পাঠিয়ে দে, আর সবকিছু বুঝিয়ে দে, যাতে ওদের সাথে এমনভাবে মিশে যায় ওকে কেউ চিনতে না পারে। তাহলেই দ্য স্নেক গ্রুপের সব ইনফরমেশন আমি জানতে পারবো। ঠিক আছে বস। নিহাল, রাগী কণ্ঠে বলল দ্য স্ন্যাক গ্রুপ। নিহালের গাড়ি এসে থামলো নিহালদের বিশাল একটা বাংলোতে। বডিগার্ড গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিল। নিহাল গাড়ি থেকে নেমে
সানগ্লাসটা চোখ থেকে সরিয়ে কিছুক্ষণ বাংলোর দিকে তাকিয়ে রইল। তারপর আবার সানগ্লাসটা চোখে দিয়ে বাংলোর ভেতরে চলে গেল। হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উপরের রুমে চলে গেল। কোটটা খুলে বিছানায় রেখে দিয়ে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে চলে গেল। রাতে আম্মু, কাল না একটা চাকরির ইন্টারভিউ আছে, দেখি চাকরিটা হয় কিনা। হ্যাঁ দেখ মা, ভালো করে ইন্টারভিউটা দিবি। হ্যাঁ আম্মু, দোয়া করিও আমার জন্য, চাকরিটা যেন হয়ে যায়। হ্যাঁ মা, দোয়া করি। আচ্ছা আম্মু, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। হুম। দ্য স্ন্যাক গ্রুপ। নিহাল বারান্দায় বসে মদ খাচ্ছে। মনের মধ্য দিয়ে ঝড় বয়ে যাচ্ছে নিহালের। এক গ্লাস শেষ করে আবার গ্লাসে মদ ঢেলে খেতে লাগলো। এরপর এক এক করে খেতে খেতে এক বোতল শেষ করে উঠে গিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে বিছানায় ধূপ করে শুয়ে পড়ল। আস্তে আস্তে সারা রাজ্যের ঘুম ভর করলো নিহালের চোখে। তলিয়ে গেল ঘুমের দেশে। সকালে মাহিরা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ল। চাকরির ইন্টারভিউ দেওয়ার পর মাহিরা আস্তে আস্তে হেঁটে বাসায় আসার উদ্দেশ্যে রিক্সা ওঠার জন্য রিক্সা ডাকল, কিন্তু রিক্সার ভাড়া বেশি চাওয়াতে মাহিরা হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা হলো। মাহিরার কাছে টাকা ছিল না বেশি, তাই মাহিরা বাধ্য হয়ে হেঁটেই যেতে লাগলো। অনেকক্ষণ হাঁটার পর ওদের বাসার সেই গলির সামনে এসে পড়ে। গলির মোড় ঘুরতে মাহিরা দেখতে পেল একটা লোক সেই কানা ভিক্ষুক লোকটার টাকা চুরি করছে। ভিক্ষুক লোকটার চোখ অন্ধ বলে কিছুই দেখতে পাচ্ছে না সে, তাই সে বুঝতেও পারছে না যে তার টাকা চুরি করছে এক চোর। তো এই চোরটাই সব সময় এই চাচার টাকা চুরি করে, আজকে যে তোকে কি করব আমি। চোরটার কাছে গিয়ে বলল, এই চোরটার ঘরের চোর, তুই এই গরিব লোকটার টাকা সবসময় চুরি করিস। চোরটা কারো কণ্ঠ শুনতে পেয়ে পিছে তাকিয়ে দেখে একটা মেয়ে মাথায় হাত দিয়ে রাগি মুডে দাঁড়িয়ে আছে। চোর এটা দেখে একটু ভয় পেয়ে বড় একটা ঠোক গিলে দিল খিচ্ছে দৌড়। ওই শালা দাঁড়া বলছি, তোর আজকে 13টা বাজিয়ে দেব। জোরে এই কথা বলে চোরটার পেছনে দৌড়াতে লাগলো। দ্য স্ন্যাক গ্রুপ। নেহার ইনফরমারের কাছ থেকে খবর পেয়েছে দ্য ইগল গ্রুপ এর জামাত শেখ নিহালের দলে একজন গুপ্তচর পাঠিয়েছে দ্য স্ন্যাক গ্রুপের সব খবরাখবর নেয়ার জন্য। তাই সকাল হওয়ার পর সব লোক ও বডিগার্ডকে ডাকা হয়। সবাই এক এক করে লাইন ধরে দাঁড়িয়ে আছে। নিহাল আসতে পায়ে হেঁটে আসছে ও লোকদের কাছে। হাতে ছিল গান ও মুখে ছিল রাগী ভাব। হেঁটে এসে ও লোকদের সামনে দাঁড়ালো। ওমর একটা চেয়ার এনে নিহালের সামনে দিয়ে একটু দূরে চলে গেল। নিহাল চেয়ারে বসে বলতে লাগলো, দ্য ইগল গ্রুপের একজন লোক আমার গ্রুপে এসেছে মেহমান হয়ে। নিজ থেকে সে কি বেরিয়ে আসবে তাকে আমি গান গোড়াতে গোড়াতে বলল। ওই খাদের সব লোকরা একটু ভয় পেয়ে গেল। ওদের ভেতরে থাকা একজন লোক ভয়তে কাঠ হয়ে গেছে। তার মাথা থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। সবাইকে চুপ থাকতে দেখে নিহাল রাগে উঠে দাঁড়িয়ে চেয়ারটা লাথি মেরে ভেঙে ফেলল আর জোরে বলতে লাগলো, তা আমার কথা কি কানে যাচ্ছে না? ভালো করে বলছি, নিজে থেকে বেরিয়ে আয়, আর না হলে আই উইল কিল ইউ। জোরে রাগী কণ্ঠে বলল। নেহালের কথায় গুপ্তচর লোকটা আর দাঁড়িয়ে থাকতে পারল না, জোরে দৌড় দিল। নেহালও ওর বাকি লোকগুলো এটা দেখা মাত্রই নিহাল সবাইকে বলে দিল ধরে দিয়ে আসতে। লোকটা নিহালের বাড়ি থেকে বেরিয়ে একটা অটোতে উঠল তাড়াতাড়ি করে। অটোওয়ালাকে জোরে চালাতে বলল। সেই অটোর পেছনে নিহালের লোকদের গাড়িও ফলো করছে। লোকটা জোরে বলল অটোওয়ালাকে তাড়াতাড়ি চালাতে। অটোওয়ালা তাড়াতাড়ি করতে চালাতে গিয়ে ছোট গলির ভেতরে ঢুকে যায়। নিহালদের লোকের গাড়িও ওদের পেছনে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর অটো আর সামনের দিকে এগোতে পারছে না, কারণ সামনে আর যাবার রাস্তা নেই। এটা দেখে অটো থেকে নেমে জোরে এক গলিতে দৌড়াতে লাগলো। পেছনে থাকা নিহালের লোকগুলো গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে লাগলো। এক পর্যায়ে লোকটার দৌড়াতে পারল না, হয়রান হয়ে মাটিতে পড়ে যায়। আর নিহালের লোকগুলো সেই লোকটার
চারদিক দিয়ে ঘেরাও করে নেয়। লোকটা ভয়তে জোরে জোরে ঢোক গিলতে লাগলো। ভয়তে সারা শরীর কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর নিহালের গাড়ি এসে থামলো সেই গলির সামনে। নিহাল গাড়ি থেকে নেমে সেই লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। নিহালকে দেখা মাত্রই সেই লোকটার জান পাখি উড়ু উড়ু করতে লাগলো। ওকে মেরে ওর লাস্টটা জামান শেখকে পাঠিয়ে দাও। জাস্ট কিল হিম। রাগে কণ্ঠে বলে চলে যেতে নেয়। মাহিরা সেই চোরটার পেছনে দৌড়াতে দৌড়াতে সেই গলির কাছে চলে আসে। নিহাল যখন যেতে লাগে তখন সেই চোরটা এসে নিহালের পাশ থেকে দৌড়াতে যেতে নেয়, কিন্তু কিছু দূর যাবার পর ওই লোকটার কাছে গিয়ে দুপাশ করে পড়ে যায়। আর মাহিরা দৌড়ে আসার সময় নিহালের সাথে জোরে ধাক্কা খায়। নিহাল ধাক্কা খেয়ে একটু পেছনে যায়। নিহালের লোকরা এটা দেখে একটু ঘাবড়ে যায়। মাহিরা নিহালের সাথে ধাক্কা লাগাকে পাত্তা না দিয়ে দৌড়ে সেই চোরটার কাছে গিয়ে বলল, অনেক তো দৌড়িয়েছিস, এখন কোথায় যাবি? হ্যাঁ, ওই অন্ধ লোকটার টাকা চুরি করে নিয়ে গিয়ে ফুর্তি মারিস? আজ তোর এমন হাল করব। জোরে একটা চর দিয়ে রাগী কণ্ঠে বলে চারদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। মাহিরা চারদিক তাকিয়ে কিছু না পেয়ে হঠাৎ করে বডিগার্ডের হাতের দিকে চোখ যায়। মাহিরা বডিগার্ডের হাতে গান দেখতে পায়। মাহিরা ছুটে গিয়ে গানটা কেড়ে নিল এবং সেই চোরটার দিকে তাক করে ধরল। নিহালের লোকগুলো এটা দেখে একটু সামনে এগিয়ে আসতে নিলে নিহাল তার হাতের ইশারায় থেমে গেল। সেই চোরটা নিহালদের দেখে ভয়তে কাঁপতে শুরু করলো, কারণ ওদের কাছে গান ছিল। মাহিরাকে গান নিয়ে আসতে দেখে আরো ভয় পেয়ে যায়। শালা, আজকে তোকে শেষ করে দেবই। তোর মতো চোর ছ্যাঁচড়া দুনিয়াতে থাকার কোনো দরকার নেই। গান নিয়ে চোরটার কাছে গিয়ে রাগী কণ্ঠে বলল, আপা আর মাইরেন না, আমি সব টাকা দিয়ে দিতেছি, এই নেন। তাকে এগিয়ে দিয়ে মাহিরার পা ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দে, আবার যদি এই কাজ করতে দেখি তাহলে সেই দিনই হবে তোর শেষ দিন। মনে রাখিস কথাটা। যা এখান থেকে। জোর গলায় বলল। চোরটার দেরি না করে উঠে দিল দৌড়। মাহিরা একটু হেসে দিল এটা দেখে। মাহিরা হেঁটে গিয়ে সেই বডিগার্ডের কাছে গিয়ে বলল, এই নিন ভাই, আপনার খেলনার পিস্তলটা। আর হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া, আপনার এই খেলনার পিস্তলটা আমার আজ অনেক উপকার করেছে। আচ্ছা যাই এবার। এটা বলে চলে যেতে নিলে পিছে ফিরে এসে নিহালের উদ্দেশ্যে বলল, এই যে শোনো, এইভাবে সানগ্লাস পরে খাম্বার মতো সোজা হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। হয়তো আমি বলে বেঁচে গেলেন, আমার জায়গায় ট্রাক থাকলে সোজা উপরে পাঠিয়ে দিত আপনাকে। এই কথা বলে নিহালের সানগ্লাসটা খুলে নিহালের হাতে দিয়ে চলে গেল। নিহালও তার লোকগুলো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। নিহালও একধ্যানে তাকিয়েছিল মাহিরার দিকে। মাহিরার কথায় নিহালের ধ্যান ভাঙল। মাহিরার যাওয়ার দিকে তাকিয়ে আছে নিহাল। লেডি কিলার। মনে মনে এটা বলে গাড়িতে গিয়ে বসলো। নিহালের গাড়ি চলার সাথে সাথে গুলির শব্দ শোনা গেল। নিহালের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। মাহিরা সেই টাকা নিয়ে হেঁটে হেঁটে ভিক্ষুকের কাছে গেল। সাথে কিছু খাবার কিনে দিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে বিছানায় ধূপ করে শুয়ে পড়ল। মা, আমি আজ অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, প্লিজ আমাকে একটু ভাত খাইয়ে দিবে? চোখ বন্ধ করে বলল, দাঁড়া আসছি। আর তোর চাকরির কি খবর? ভালো। এটা বলে চুপ করে রইল। মাহিরার মা বুঝতে পেরেছে মাহিরাজ অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, তাই কোনো কথা না বলেই চুপ করে মাহিরাকে খাইয়ে দিতে লাগলো। স্ন্যাক গ্রুপ। নিহাল বাসে এসে লম্বা একটা শাওয়ার নিল। শাওয়ার শেষ করে সাদা রঙের একটা নাইটি পরে বের হলো। চুলগুলোকে হাত দিয়ে ছাড়তে লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে সকালে সেই মেয়েটার কথা ভাবতে লাগলো। কিছুক্ষণ পরই কিচেন ভাইবে মদের বোতল থেকে মদ গ্লাসে খেলে খেতে শুরু করলো। নিহালের চোখে রাগী ভাব ফুটে উঠেছে। মাহিরা টিউশনি শেষ করে বাসে আসার সময় পাশের দোকানে টিভিতে খবর শুনতে পায়, আজ সকালে দিনদাহারে এক গলিতে খুন হলো এক লোক। তদন্ত করে জানা গিয়েছে এই লোক ছিল দ্য ঈগল গ্রুপ এর দলের লোক। আরও জানা গিয়েছে এই লোকটাকে মারার পেছনে বড় কোনো চক্রান্ত আছে।
বাকি খবর শোনার জন্য আমাদের সাথেই থাকুন। মাহিরা এইটুকুই শুনে বাসায় চলে গেল আর ভাবতে লাগলো সকালে নিহাল জামান শেখের অজান্তের কথা জানতে পেরেছে, তাই দেরি না করে লোকটি নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় জ্যাম হওয়ার কারণে গাড়ি থেমে রয়েছে। নিহালের প্রচণ্ড রাগ লাগছে। হঠাৎ করেই নিহালের চোখ ফুটপাতের দিকে তাকিয়ে আটকে যায়। নিহাল দেখতে পেল সেদিনের সেই মেয়েটি রাস্তায় ফুটপাতের 5-6 জন বাচ্চাকে খাবার কিনে দিচ্ছে। নিহাল অপলক দৃষ্টিতে তাকিয়েছে মেয়েটির দিকে। এটা তো সেই মেয়েটি। মেয়েটির চেহারাতে অদ্ভুত এক মায়া আছে। শিট, নিহাল তুই এটা কি বলছিস? কার্স রাস্তা ক্লিয়ার কর এক্ষুনি, তাড়াতাড়ি। নিহালের কথায় বডিগার্ডরা নেমে গিয়ে রাস্তা ক্লিয়ার করে দিল। নিহালের গাড়ি যাবার সময় শেষবারের মতো নিহাল সেই মেয়েটির দিকে তাকালো। মা, ও মা, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ও আল্লাহ, আমার কাছে যদি আরো টাকা থাকতো তাহলে আমি ওই বাচ্চাদের আরো ভালো খাবার কিনে দিতাম। সারা দিন ঘুরে খাবারও পায় না সেই বাচ্চাগুলো, আর সেই বড় লোকের বাচ্চাগুলো গাড়ি নিয়ে ড্যান ড্যান করে যায়, বাচ্চাদের একটু সাহায্যও করে না। কি রে, কি এত বিড়বিড় করছিস? কিছু না। হাই মাহিরা, জিনিয়া, কেমন আছিস রে মাহিরা? যা, তোর সাথে কোনো কথা নাই। ওলে বাবালে, আমার দোস্ত দেখি রাগ করেছে। আচ্ছা সরি। তুই যে সেই বাহিরের দেশে পড়তে গিয়েছিলি, আর কি আমার খবর নিয়েছিস? একটা কলও দেশ নাই আমাকে। সরি মাহিরা, তার জন্যই তো বিদেশ থেকে ফিরে এসে সোজা তোর বাসা চলে এসেছি। এবার তো আর রাগ করে থাকিস না দোস্ত। আচ্ছা ঠিক আছে, তুই তো দেখছি অনেক মডার্ন মেয়ে হয়ে গিয়েছিস। তা তো হবই। আচ্ছা যাই হোক, শোন, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে ফাহাদ এর সাথে। ও মাই গড, তাই? হ্যাঁ বেবি, 5 বছর রিলেশনশিপের পর ড্যাড আমার আর ফাহাদের বিয়েটা মেনে নিয়েছে। সামনের সপ্তাহে আমাদের বিয়ে, তাই আমার বিয়ের প্রথম কার্ডটা আমি তোকে দিয়েই শুরু করলাম। ওয়াও, সো সুইট। কিন্তু আমি বিয়েতে যেতে পারবো না জিনিয়া। না, সেটা হবে না। তোর তো আমার বিয়েতে যেতেই হবে, যেভাবেই হোক না কেন। কিন্তু কিভাবে? আমার মতো একটা গরিব মেয়ে একজন এমপির মেয়ের বিয়েতে যাবে, সেটা মানায় না। চুপ কর, আমি কোনো কথা শুনতে চাই না। তুই যাবি তো ব্যাস যাবি, এটা আমার শেষ কথা। কিন্তু কোনো কথা শুনতে চাই না মাহিরা। ওকে। আচ্ছা, মিস্টার মাহিরা কেমন আছে? সে তো বিন্দাস আছে। তাই নাকি? তাকেও আমার বিয়েতে নিয়ে আসিস। ইয়া বেবি। দ্য স্ন্যাক গ্রুপ। নিহাল জামান শেখের আস্থানায় গিয়ে জানতে পারল জামাল শেখ মালয়েশিয়া চলে গেছে আরও একদিন আগে। নিহাল এটা শুনে রাগে সেখানে থাকা জামান শেখের লোকদের গুলি করে মেরে দেয়। নিহাল রাগে ফোঁসফোঁস করতে করতে বেরিয়ে এলো গোডাউন থেকে। গাড়িতে উঠে বসে গার্ডসদের বলে গোডাউনে আগুন দিয়ে চালিয়ে দিতে। গার্ডসরাও নিহালের কথায় গোডাউনে আগুন দেয়। নিহাল বাসায় চলে আসে। গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে আসে। শার্ট খুলে ফেলে দিয়ে শাওয়ার নেয়ার জন্য বাথরুমে চলে যায়। ঝর্ণা ছেড়ে দিয়ে দেয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে নিহাল। অনেকক্ষণ শাওয়ার নিয়ে বের হয় নিহাল। ঠক ঠক কর। বস, আসতে পারি? ইয়েস। বস, এমপি জাফর সাহেব আপনার সাথে দেখা করতে এসেছেন নিচে। তুই যাও, আমি আসছি। গম্ভীর কণ্ঠে বলল। ওকে বস। নিহাল রেডি হয়ে নিচে গেল। নিহালকে দেখা মাত্রই জাফর সাহেব দাঁড়িয়ে গেল। নিহাল হাতের ইশারায় বসতে বলল। নিহাল নিচে নেমে এসে সোফায় পায়ের উপর পা রেখে বসল। বলুন মিস্টার জাফর সাহেব, আমার কাছে কি কারণে এসেছেন? জাফর সাহেব চলে গেল। নিহাল ওমরের কথার উত্তর না দিয়ে উপরে চলে গেল। দেখতে দেখতে 5 দিন কেটে গেল। এই কয়দিনে নিহারের লোকরা জামান শেখের কালো কাজের গোডাউন বিন্যাস করে দিয়েছে। দ্য ইকল গ্রুপ। না না নিহাল, তোকে আমি ছাড়বো না। জোরে চিৎকার দিয়ে বলল। বস, আপনি শান্ত হন। না, আমি শান্ত হতে পারছি না।
নিহাল আমার সব শেষ করে দিয়েছে। বস, আপনি বাংলাদেশে যাবেন? না সিয়াম, তুমি আমাকে নিহালের সব খবরাখবর দিবে, কোথায় যায়, কি করে, A to Z। ওকে বস। রাতে দ্য স্ন্যাক গ্রুপ। বস, কালকে কি এমপি এর মেয়ের বিয়ের ফাংশনে যাবেন আপনি? জানি না, তাই ইগল গ্রুপের কোনো ইনফরমেশন পেয়েছো? না বস, এখনও কোনো খবর পাইনি। তুমি এখন আসতে পারো। ওমর চলে গেল। নেহাল বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকালে মা প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। মাহিরা খাবার খেতে চলে গেল চিনিয়াদের বাসায়। আজ চিনিয়ার বিয়ের বৌভাতের অনুষ্ঠান। মাহিরা আজ সাদা রঙের লেহেঙ্গা পরেছে, হালকা সাজ, চুলগুলো ছেড়ে দিয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে মাহিরাকে। মাহিরা চিনিয়ারদের বাসায় চলে এসেছে। ওয়াও, আমার বেস্টুকে আজ অনেক সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, তোকেও আজ অনেক সুন্দর লাগছে মাহিরা। হ, কত? আচ্ছা চল, তোকে আমার দুলাভাইয়ের কাছে নিয়ে যাই। হুম। মাহিরা চিনিয়াকে নিয়ে চলে এলো। ট্রেনের ওপরে উঠে চিনিয়াকে ফাহাদের পাশে বসিয়ে দেয়ালের আগেই মাহিরা গিয়ে ফাহাদের পাশে বসে পড়ল। সেখানে সবাই এটা দেখে হেসে দিল। দাঁড়া, আমি একটু আগে একটু বসে নেই। ডিয়ার দুলাভাই এর পাশে, তারপর তুই বসিস। জিনিয়া মাহিরার কাণ্ড এ কথা শুনে হেসে দিল। জিনিয়া অনেকবার উঠতে বলল মাহিরাকে, কিন্তু মাহিরা বসে আছে চুপটি করে। কিছুক্ষণ জোরাজুরি করার পর মাহিরা উঠে গেল। এতক্ষণ দূর থেকে দুইটা চোখ মাহিরার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়েছিল। মাহিরা সেটা বুঝতেও পারেনি। মাহিরা, কি হয়েছে? মাহিরা, আমি আমার ফোনটা আমার রুমে ভুলে রেখে এসেছি, প্লিজ একটু এনে দিবি? আচ্ছা যাচ্ছি। মাহিরা স্টেজের থেকে নেমে সোজা উপরে চলে গেল। জিনিয়ার রুম থেকে ফোনটা নিয়ে আসার সময় হঠাৎ করেই কে যেন মাহিরার হাত ধরে জোরে টান দিয়ে এক অন্ধকার রুমে নিয়ে গিয়ে মুখ চেপে ধরল। মাহিরা মুখের থেকে হাত সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু চুল পরিমাণও নড়াতে পারল না হাতটা। মাহিরা আরও ছোটাছুটি করতে লাগলো। মাহিরা ছোটাছুটি দেখে ওই অপরিচিত লোকটা মাহিরার কানে তার মুখ এগিয়ে স্লো ভয়েসে বলল, হেই লেডি কিলার, এত ছোটাছুটি করছো কেন? তোমার কোনো ক্ষতি করার ইচ্ছে আমার নেই। শুধু একটাই কথা বলতে চাই, ফার্স্ট যেদিন তোমাকে দেখেছিলাম ব্যাড ড্রিম ভেবে ভুলে গিয়েছিলাম। দ্বিতীয় দিন যখন দেখেছিলাম তখন না দেখার ভান করে চলে গিয়েছিলাম, কিন্তু আজ আমি কি মনে করে চলে যাব বা ভুলে যাব? তোমার ওই মায়াবী কাজল কালো চোখ আমাকে পাগল করার জন্য যথেষ্ট বেবি। তোমার ওই গোলাপি ঠোঁটের হাসি মাতাল করে দেয় আমাকে। সবচেয়ে বেশি ভালো লাগে তোমার ঠোঁটের নিচের ওই ছোট্ট তিলটি, যেটাকে মন চায় বারবার ছুঁয়ে দেয়। ওই স্মার্ট মেয়েরা আমার পেছনে লাইন দিয়ে আছে, আমি কোনো মেয়েকে পাতে দিই না, বাট তোমার মতো একটা সাধারণ মেয়েকে আমি লাস্ট বারের মতো বলছি, আমার সামনে আর পড়বে না। যদি আমার সামনে আবারও পড়ো তাহলে যদি আবারও সামনে পড়ো তাহলে আমাকে তোমার জীবন থেকে কেউ সরাতে পারবে না, কেউ না। আমি যেটা বলি সেটাই করি, মাইন্ড ইট। শেষের কথাটা রাগী কণ্ঠে বলে মাহিরাকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে রুম থেকে অচেনা লোকটি বের হয়ে গেল। মাহিরা মাটিতে পড়ে যাওয়াতে হাতে একটু ব্যথা পেল, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে উঠে দৌড়ে বাহিরে বের হয়ে চারদিকে সেই অচেনা লোকটাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। আরে সেই অচেনা লোকটা কোথায় গেল? একটু আগেই তো এই রুম থেকে বের হলো, কোথায় হারিয়ে গেল? কি বললো লোকটা? 3 বার নাকি আমাকে দেখেছে, আমাকে নাকি ধুর ধুর ধুর। লোকটা একটা সাইকো, যত সব সাইকো লোক। আহ, হাতের ব্যথা পেয়েছি। এত জোরে কেউ ধাক্কা দেয়? আহ, আমার হাত। সাইকো একটা। কিছুক্ষণ আগে নেহাল বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। ওমর, আবার ব্ল্যাক কার্ডটা বার করো। ওকে বস। 10 মিনিট পর ওমর এসে বলল, বস, গাড়ি রেডি আছে, আপনি এখন আসতে পারেন। নেহাল ওর রুম থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছে। নেহাল কালো রঙের কোট, সাদা শার্ট ও কালো প্যান্ট পরেছে, চুলগুলো স্পাইক করা, হাতে দামি ঘড়ি, চোখে কালো রঙের সানগ্লাস, পুরাই মাফিয়া কিং।
নেহাল নিচে নেমে এসে ব্ল্যাক কালারের গাড়িতে উঠে এসে নেহাল ড্রাইভারের উদ্দেশ্যে বলল, গো। গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সেন্টারের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর পৌঁছে গেল বিয়ের অনুষ্ঠানে। এমপি নেহালকে দেখা মাত্রই খুশি হয়ে যায়, ছুটে যায় নেহালের কাছে। নেহাল গাড়ি থেকে বের হবার পর সবাইকে হা করে তাকিয়ে থাকে নেহালের দিকে। আমার মতো গরিবের বাড়ির অনুষ্ঠানে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আসতে কোনো সমস্যা হয়নি তো আপনার? না। নেহাল ওপর থেকে মেনে আর দেরি করল না, সোজা গাড়ির কাছে এসে বসে গাড়ি স্টার্ট দিয়ে বাসায় যেতে বলল। ড্রাইভারও দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। ওমরের জায়গায় ব্যাপারে একটু খটকা লাগে। ওমরের এই ব্যাপারে একটু খটকা লাগে। নেহাল বাসে এসে গাড়ি থেকে বের হয়ে সোজা উপরে চলে যায়। কোট খুলে ফেলে টেবিলে রাখা মদের বোতল থেকে মদ গ্লাসে ঢেলে খেতে শুরু করে। একটার পর একটা প্যাক খেতেই থাকে। পুরো এক বোতল শেষ করে জোরে চিৎকার দিয়ে ওমরকে ডাক দিতে লাগলো। ওমর নেহালের ডাক শোনা মাত্রই ওপরে তাড়াতাড়ি চলে আসে। হুড়মুড়িয়ে রুমের ভেতর ঢুকে পড়ে। জি বস, আমাকে ডেকেছেন? ইমিডিয়েটলি দুবাইয়ের টিকিট বুক করে রাখো, কাল সকালে আমি দুবাই যাব। গো নাও। কিন্তু বস এখন এর কাজ তো বাকি কথা বলার আগে নিহাল থামিয়ে দেয়। যেটা বলা হয়েছে সেটা করো গো। ওকে বস। ওমর চলে গেল নিচে। নেহাল আবার পুরোনাই মদ খেতে শুরু করলো। মাহিরার বিয়ে বাড়ি থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। জামা কাপড় চেঞ্জ করার সময় মাহিরার চোখ যায় ওর ঠোঁটের নিচে তিলটার উপর। আসলে কি আমার এই তিলটা এত সুন্দর? ওই ছেলেটা তো তাই বলল। কে ওই ছেলেটা? কোথায় আমাকে আগে দুইবার দেখেছিল? দেখ, আমি কেন এগুলো ভাবছি? যেখানে মন চায় সেখানে দেখুক গা, আমার কি তাতে? দূর। কি রে, বাথরুমে বসে কার সাথে বকবক করছিলি? হ্যাঁ, আমার হোবের সাথে। মা, পাগলি মেয়ে। মাহিরা ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ল। দ্য স্ন্যাক গ্রুপ। এদিকে নিহান কোনোভাবেই ঘুমাতে পারছে না। চোখ বন্ধ করলেই মাহিরার মায়াবী মুখখানা ভেসে উঠছে ওর চোখের সামনে। টেবিল থেকে উঠে এসে বিছানায় ধুক করে শুয়ে পড়ে বিড়বিড় করে বলতে লাগলো, আমি মেয়েদের ঘৃণা করি, কিন্তু তোমাকে দেখে আমার মনের ভিতর ঘৃণা জন্মায়। সকালে ওমরের ডাকে ঘুম ভাঙল নেহালের। নেহাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে রাস্তা সেরে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মা, আজ আমার আসতে একটু দেরি হবে। কেন? মা, আমি আজ কলেজে যাব না। সেদিন যে অফিসে ইন্টারভিউ দিয়েছি সেখানে যাব, চাকরিটা হয়েছে কিনা সেটা জানার জন্য। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস মা। আচ্ছা। মাহির একটা রিক্সা নিয়ে সেই অফিসের উদ্দেশ্যে রওনা হলো। কিছু দূর যাবার পর জ্যামের কারণে বসে রয়েছে মাহিরা। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু জ্যাম ছাড়ার নাম গন্ধ না দেখতে পেয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো সেই অফিসের উদ্দেশ্যে। নেহালের গাড়ি জ্যামে আটকা পড়ছিল, তাই এয়ারপোর্টে আসতে একটু দেরি হয়। নেহাল ফোনে কথা বলে গাড়ি থেকে নেমে গাড়ির কাছে দাঁড়িয়ে কথা বলছিল। কথার ফাঁকে নেহাল বলল, ওমর ভিতরে গিয়ে টিকিটগুলো চেক করিয়ে রাখো। ওমর ভিতরে গিয়ে টিকিটগুলো চেক করিয়ে রাখো। এটা বলে আবারও কথা বলার ব্যস্ত হয়ে পড়ে নেহাল। হঠাৎ করে কেছেন এসে নেহালকে জোরে টান দিয়ে দূরে নিয়ে যায়। দূরে যাবার সাথে সাথেই ধুমধাম করে একটা শব্দ হয়। নেহালও সেই মেয়েটি দূরে ছিটকে পড়ে। আওয়াজটা আসছিল নিশালের গাড়ি থেকে। গাড়িটা এর আগে আগুন লেগে পুরো ব্লাস্ট হয়ে যায়। নেহালের বুঝতে আর বাকি থাকে না ওর গাড়িতে কারা যেন বোম লাগিয়ে দিয়েছে। চারদিক হইচই পড়ে গেছে। সব লোকজন ছোটাছুটি করতে লাগলো। একে একে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে লাগলো আগুন নেভানোর জন্য। নেহাল উঠে যেতে নিলে সামনের দিকে চোখ যায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই মেয়েটির দিকে। মেয়েটি অজ্ঞান হয়ে গিয়েছে। নেহাল চোখ সরিয়ে মেয়েটিকে ডাকতে লাগলো, এই মেয়ে। কিন্তু মেয়েটির কোনো রেসপন্স পেল না। ওমর দৌড়ে
নিহালের কাছে এসে বলতে লাগলো, বস, আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়নি তো? আমি ঠিক আছি। এই মেয়েটাকে এক্ষুনি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো, কুইক। জি বস। ওমর একজনকে কল দেওয়ার সাথে সাথে 4টা গাড়ি হাজির হলো। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স ছিল। নিহাল সেই মেয়েটিকে কোলে উঠিয়ে অ্যাম্বুলেন্সে শুইয়ে দিল। নিহালের কথা শোনা মাত্রই গাড়ি স্টার্ট দিয়ে এয়ারপোর্ট থেকে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নিহালকে চারদিক দিয়ে মিডিয়া ও পুলিশ ঘেরাও করে আছে। বডিগার্ডরা নিহালের কাছে কেউকে আসতে দিচ্ছে না। নিহাল কালো রঙের গাড়িতে উঠে হসপিটালে যাবার কথা বলল। কিছুক্ষণ পর হসপিটালে পৌঁছে মাহিরাকে একটা কেবিনে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে লাগলো। নিহালের গাড়ি এসে থামলো সেই হসপিটালের সামনে। বডিগার্ড গাড়ির দরজা খুলে দেওয়ার পর নিহাল গাড়ি থেকে নেমে লিফট দিয়ে উপরে যেতে লাগলো। নিহাল লিফট থেকে বেরিয়ে সেই মেয়েটিকে রাখা কেবিনে চলে গেল। নিহালকে দেখা মাত্রই ভয়তে সব ডাক্তার নার্স কেবিন থেকে বেরিয়ে গেল। নিহাল কেবিনের ভেতরে চলে গেল। বডিগার্ডরা বাইরে দাঁড়িয়ে আছে। নিহাল সোফায় বসে মেয়েটির দিকে তাকিয়ে আছে। তুমি কেন বারবার আমার সামনে আসছো? আমি যে তোমার কাছ থেকে দূরে যাওয়ার জন্য এই কান্ট্রি থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি আজ তুমি যদি আমাকে না বাঁচাতে, তাহলে হয়তো নিহাল খান মানে এই মাফিয়া কিং এর নাম ও নিশানা মুছে যেত পৃথিবী থেকে। মনে মনে বললাম। বস, ওমরের একটাকে নিহালের ধ্যান ভাঙল। বলো। বস, আপনার গাড়িতে বম লাগিয়েছিল দ্য ইগল গ্রুপের লোক। ওরা আপনাকে মারার প্ল্যান করেছিল। বাট সাকসেসফুল করতে পারেনি, তাই তো? জি জি বস। জামান শেখের ব্যবস্থা আমি পরে করছি। এই মেয়েটার ডিটেলস। জি বস, এই ফাইলে মেয়েটির সব ডিটেলস আছে। নিহাল ফাইলটা নিয়ে খুলে পড়তে লাগলো। বাহিরা পিটপিট করে চোখ খুলে তাকিয়ে চারদিকে ভালো করে দেখতে লাগলো। মাহিরা আস্তে করে মাথায় হাত দিয়ে উঠে বসলো। আমি এখানে কেমন করে এলাম? এটা কোথায়? দেখে তো মনে হচ্ছে অনেক বড় ভিআইপি হসপিটাল, কিন্তু এখানে কে নিয়ে আসলো আমাকে? কি যেন হয়েছিল? ও হ্যাঁ, গাড়িতে বোম লাগিয়েছিল। যে লোকটাকে আমি বাঁচিয়েছিলাম সে লোকটাই বা কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না কেন? আস্তে করে নিচে নেমে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজার সামনে কালো কোট পরা ইয়াং লম্বা 2-3 জন লোক দাঁড়িয়ে আছে। তারা আমাকে দেখে বলল, ম্যাম, আপনি বাইরে আসবেন না, ভিতরে গিয়ে বসুন। আমি বসকে ইনফর্ম করে দিচ্ছি আপনার জ্ঞান ফিরেছে। এই বসটা আবার কে? আমি উত্তরে কিছু না বলে ভেতরে চলে গেলাম। বিছানার উপরে বসে জোরে জোরে পা দোলাতে লাগলাম। কিছুক্ষণ পর কেবিনে একটা লোক প্রবেশ করলো। দেখতে বেশ হ্যান্ডসাম, ড্যাশিং, মারাত্মক ধরনের সুন্দর, একদম হিরো হিরো দেখতে। তাতে আমার কি? আমি তাকে দেখে পা দোলানো বন্ধ করে বসা থেকে উঠে চুপ করে দাঁড়িয়ে আছি। আর ওই লোকটা আমার সামনে সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনাকে কোথায় যেন দেখেছি, কিন্তু কোথায় তা মনে পড়ছে না। রাস্তায়, ট্রাক, সানগ্লাস, খাম্বা। ও হ্যাঁ, মনে পড়েছে, আপনি তো সেই লোক যে কিনা রাস্তায়। আচ্ছা যাই হোক, আমি এখানে কেন, আর আপনিই বা এখানে কি করছেন? আজকে তুমি যাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো সেই লোকটি আমি। ও, আপনি তাহলে সেই লোক? আচ্ছা তারপর কি হয়েছিল? আমার তো কিছুই মনে পড়ছে না। মনে করার দরকার নেই বাহিরা। হাই হাই, আপনি আমার নামও জানেন? বাহিরা, তুমি কিভাবে জানলে আমার গাড়িতে বোম ছিল? রাস্তায় জ্যাম লাগার কারণে আমি যখন রিক্সা থেকে নেমে ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা ছোট বাচ্চা রাস্তা পার হয়ে যাবার সময় রাস্তার মাঝখানে পড়ে যায়। আমি যখন সেই বাচ্চাটাকে ধরে তুলতে যাই, তখন আমার চোখ যায় ব্ল্যাক রঙের একটা গাড়ির দিকে। সেখানে একটা লোক লুকিয়ে মাথা নিচু করে সেই গাড়ির নিচে কি যেন একটা চালিয়ে চলে যায়। আমার সেই লোকটার হাব ভাব ভালো লাগছিল না বলে আমি বাচ্চাটাকে ওপারে পৌঁছে দিয়ে সেই গাড়িটার কাছে যেতে লাগি। কিন্তু তখন ওই ব্ল্যাক কালারের গাড়িটা ছেড়ে দেয়। আমি দৌড়ে গাড়িটার কাছে যেতে চাই, কিন্তু গাড়িটা অনেক জোরে চালিয়েছিল, তাই আমি ব্যর্থ হয়ে একটা ট্যাক্সি নিয়ে সেই গাড়ি মানে আপনার গাড়িটার পিছনে, আপনার গাড়ি এয়ারপোর্টের সামনে গিয়ে থামলো। আমিও তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামতে গিয়ে হঠাৎ করে ওই লোকটার দিকে চোখ যায়, যে লোকটা আপনার গাড়িতে বোম লাগিয়েছিল। আমার সন্দেহ ঠিক ছিল যে ওই লোকটা কিছু একটা গন্ডগোল আছে, তাই আমি ভাড়া দিয়ে এক প্রকার দৌড়ে আপনার কাছে গিয়ে আপনাকে সেই গাড়ির কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে কি হলো তা তো জানেনি। তারপর আমার কিছুই মনে নেই।
তো আপনাকে কারা মারতে চেয়েছিল? আর আমার নামে বা কিভাবে জানলেন? সেটা তোমার না জানলেও চলবে। ধন্যবাদ তোমাকে আমার জীবন বাঁচানোর জন্য। আচ্ছা, আমি এখন বাসায় যাব, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আমার। বাইরে আমার গাড়ি আছে, সেই গাড়িতে গিয়ে বসো, আমার লোক তোমাকে বাসায় পৌঁছে দেবে। আমি একাই যেতে পারবো, আপনাদের এত কষ্ট করতে হবে না। বেশি কথা বলা আমি পছন্দ করি না, যেটা বলছি সেটা করো, যাও। মাহিরা কিছু না বলে নিচে গিয়ে সোজা গাড়িতে গিয়ে বসলো। নিহাল অন্য গাড়িতে বসে বাসার উদ্দেশ্যে রওনা হলো। মাহিরাকে তার বাসায় পৌঁছে দিল নিহালের লোক। মাহিরা বাসার ভেতরে যাওয়ার পর মাহিরার মা প্রশ্ন ছুড়ে দিল। মা, আমি তো আগেই বলেছি আজ আমার ফিরতে একটু দেরি হবে, তাই আর কি, এতে এত রাগ হওয়ার কি আছে মা? তুই এখন বড় হয়েছিস, দেরি করে বাসায় ফিরলে আমার যে বড় চিন্তা হয় রে মা। আমাকে নিয়ে এত চিন্তা করো না, এখন দুইটা খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে অনেক। আচ্ছা। দ্য ইগল গ্রুপ। ও নো, আমার প্ল্যান এবারও সাকসেস হলো না। বস, আপনি এত উত্তেজিত হবেন না, নিহালকে মারার অন্য প্ল্যান করছি আমরা। তোমার কি মনে হয় পরের প্ল্যানটা সাকসেসফুল হবে? অবশ্যই বস, আমি সব ব্যবস্থা করতেছি। নিহাল কিভাবে বেঁচে গেল সিয়াম? একটা মেয়ে নিহালকে বাঁচিয়েছে। সেই মেয়েটার ডিটেলস খুঁজে বের করে শেষ করে দাও, ওর জন্য আমার প্ল্যানটা সাকসেস হলো না। ওকে বস, আমি আমাদের লোককে বলে দিচ্ছি। দ্য স্ন্যাক গ্রুপ। নিহাল মদের গ্লাস সাথে নিয়ে রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে ভাবছে মাহিরার কথা। বাইরে আমি তোমার কাছ থেকে দূরে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন আর এটা সম্ভব নয়। তোমাকে আমার রাজ্যের রানী বানাবো, কোথাও হারিয়ে যেতে দেবো না আমি তোমাকে। তুমি হবে আমার প্রথম ও শেষ ভালোবাসা। আই লাভ ইউ মাহিরা। সকালে মাহিরা কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছে। গেটের সামনে এসে মাহিরা থমকে যায়। মাহিরা দেখতে পেল কালকে সেই 5 জন লোকও বাড়ির মালিক দাঁড়িয়ে আছে। মাহিরা হেঁটে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল, আপনি এখন এইখানে? আমি তো এখনো টিউশনের টাকা হাতে পাইনি, এবারের ভাড়া দিতে একটু দেরি হবে। মা, ভাড়া নিয়ে তুমি কোনো চিন্তা কইরো না, তুমগো বাসার ভাড়া আর দিতে হইব না। কেন আঙ্কেল, কি হয়েছে? আরে এই যে সাহেবগো দেখতেছো, তাদের বস এই তুমগো বাসা ভাড়া দিয়ে দিছে, আর কইছে তুমগো থেকে যেন বাসা ভাড়া না নেই। মাহিরা এই কথা শুনে বডিগার্ডের কাছে গিয়ে বলল, দেখুন, দয়া দেখাতে আসবেন না, আমি আপনাদের সাহায্য নিতে চাই না। আপনারা আপনার বসকে গিয়ে বলে দেন এই মাহিরা কাউকে কোনো উপকার করে তার বিনিময়ে টাকা বা সাহায্য নেয় না। আঙ্কেল, তাদের টাকার কোনো দরকার নেই, আমি 3 দিন পর আপনার বাসা ভাড়া দিয়ে দিব। ম্যাম, আপনাকে কলেজে পৌঁছে দেবো আমরা আমাদের গাড়ি করে, আপনি আমাদের গাড়িতে বসুন। একবার বলেছি কথা কানে যাচ্ছে না নাকি? আপনারা প্লিজ চলে যান। ম্যাম, আপনি যদি আমাদের গাড়িতে না গিয়ে রিকশায় করে যান, আর এই কথা যদি বস জানতে পারে আমাদের চাকরি থাকবে না, আর আপনার সেফটির জন্যই বস আমাদের এই আদেশ দিয়েছে। প্লিজ ম্যাম, আপনি আমাদের সাথে চলেন। আমি আমার নিজের সেফটির মতো চলতে পারি, সেটা নিয়ে আপনাদের বস এর মাথা না ঘামালেও চলবে। বডিগার্ড এই কথা নিহালকে জানিয়ে দিয়েছে। নিহাল এই কথা শুনে অনেক রাগ হয়। মাথা ঠান্ডা করে বডিগার্ডদের মাহিরার উপর নজর রাখতে বলে। মাহিরা কলেজ শেষ করে হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে কলেজে বেরিয়ে পড়ল। কিছু দূর আসার পর হঠাৎ করেই মাহিরার সামনে একটা সাদা রঙের গাড়ি এসে থমকে যায়। মাহিরা 1 পা পিছিয়ে যায়। গাড়ি থেকে 4-5 জন লোক মাহিরার সামনে এসে দাঁড়ালো। আপনারা কি চান? আমার পথ থেকে সরে দাঁড়ান। তাই নাকি? তাহলে দাঁড়িয়ে আছেন কেন? চলে আসেন আমাকে নিতে। সেই লোকগুলো এই কথা শুনে একটু অবাক হলো। 2 জন লোক মাহিরাকে ধরতে আসার পরপরই মাহিরা ক্যারাটের মতো হাত ভাঁজ করে দুইটা ঘুষি দিল। লোক 2টা 2 পা পিছিয়ে গেল। মাহিরা ওর গলার ওড়না কোমরে ভালো করে বেঁধে নিয়ে ক্যারাটে স্টাইলে দাঁড়িয়ে আছে। ওরা এটা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পরে 2 জন লোক মাহিরাকে ধরতে আসার পর মাহিরা 2 জনকে 2টা কিক দিল। লোক 2 জন কিছুটা দূরে গিয়ে পড়ল। প্রথম 2 জন লোক আবার মাহিরাকে ধরতে আসতে নিলে মাহিরা তাদের কাছে গিয়ে 4-5-6টা
ক্যারাটে মাইট দিয়ে কাবু করে ফেললো তাদের। বাকি দুইজন লোক মাহিরার কাছে আসতে সাহস পাচ্ছে না। ভয় ভয় সেই দুইজন লোক মাহিরার কাছে আসার সাথে সাথে মাহিরা ওর পা দিয়ে তাদের মিটারে দেয় 2টা কিক দেয়। সেই লোকগুলো জোরে চিৎকার করে ওঠে, মাটিতে বসে পড়ে। পরে দুইজন লোক এর ভেতর থেকে একজন গান বের করে মাহিরার দিকে তাক করে ধরে। মাহিরা এটা দেখে জোরে হেসে দেয়। আরে বলদ, এটা তো খেলনা গান, এটা দিয়ে আমাকে ভয় দেখাতে পারবি না। আরে পুলিশ কাকু, আপনি? ওই লোকগুলো মাহিরার কথা সত্যি মনে করে পেছনে তাকায়। এই সুযোগে মাহিরা হাতের গানটা ছিনিয়ে নিয়ে গেল এবং তাদের সামনে তাক করে বলল, এবার গানের কেরামতি দেখতে পারলে নাও। বাচ্চা চটপট করে বলে ফেললো, তা দেখে তোমাদের কোনো দামদারি পাঠাইছে আমারে হাইজ্যাক করতে। লোকগুলো এই কথা শুনে আর দেরি করলো না, গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। ওই তারা কই যাস? দাঁড়া বলছি, আর না হলে গান দিয়ে শ্যুট করে দেব। কে শোনে কার কথা? গাড়িতে উঠে বসে জোরে টান দে, সেখান থেকে চলে গেল ওরা। হারামিগুলো আসছে আমাকে হাইজ্যাক করতে। আরে শোন, আমি হলাম ক্যারাটের মাস্টার, আমাকে হাইজ্যাক করার কথা ভাবা তো দূর, মাথাতেও আনবি না, মনে থাকে যেন। এখন এই খেলনা গানটা কি করব? হ্যাঁ, ডাস্টবিনে ফেলে দেই। এতক্ষণ মাহিরার মারামারিগুলো নেহালের বডিগার্ডরা দেখেছিল। এই দৃশ্য ভিডিও করে রেখেছে বডিগার্ডরা। দ্য স্নেক গ্রুপ। বস, এই ভিডিওটা একটু দেখেন। অন করো। বডিগার্ড ল্যাপটপে ভিডিওটা অন করে নেহালের সামনে ধরলো। নেহাল এক দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। ভিডিও শেষ হবার পর এক চিলতে হাসি ফুটে উঠল নেহালের ঠোঁটে। এখন তোমরা আসতে পারো। ওকে বস। মাহিরা, আগে জানতাম তুমি একজন লেডি কিলার, বাট এখন তো দেখছি তুমি একজন লেডি মাফিয়া। অনেক সাহস তোমার, ভয়কে জয় করতে জানো তুমি। তোমাকে আমার প্রয়োজন মাহিরা। জামান শেখ, তুই কার কলিজায় হাত দিয়েছিস সেটা তুই জানিস না। তোর অবস্থা আমি এমন নাজেহাল করে দেবো। দ্য ইগল গ্রুপ। ছি ছি ছি, একটা মেয়ের সাথে ওরা পেরে উঠলো না, এটা আমি কিভাবে মানবো? বস, চুপ করো, অনেক তো বড় বড় কথা বলেছ। সামান্য একটা মেয়েকে ওরা মারতে পারলো না, কেমন লোক ঠিক করেছ? হ্যাঁ বস আপনি শান্ত হন, আমি বিষয়টা দেখছি। তোমাদের দিয়ে কোনো কাজ হবে না, যা করার আমি করব। মাহিরা বাসায় এসে ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসেছে। হঠাৎ করে মাহিরাদের গেটে কে যেন নক করলো। আরে আল্লাহ, এখন আবার কে আসলো? গেট খুলে দেখে সেই লোকগুলো দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, হাতে বড় একটা ফুলের তোড়া আর গিফট পেপারে মোড়ানো মজারি আকারের একটা বাক্স। আপনারা এখানে কেন এসেছেন? মাহিরা বাক্সটা হাতে নিয়ে খুলতে লাগলো। পেঁচানো পেপারগুলো খুলে বাক্সের ঢাকনা সরিয়ে দেখলো একটা মোবাইল ফোন। ফোনের ব্যাক কভারের পেছনে সুন্দর করে একটা অক্ষর লেখা ছিল, এন। বাহ, ফোনটা তো অনেক সুন্দর, কিন্তু আমি এত দামি জিনিস ব্যবহারে অভ্যস্ত নয়। আপনি এটা ফেরত নিয়ে যান। আমি এটা নিতে পারবো না, আপনার বসকে এটা বলে দিয়েন। এখন আপনারা আসতে পারেন, যত সব। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। দূরে তবু দূরে সরে থাকতে পারিনি, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের যাওয়াতে প্রেম আজও দেখিনি। সুরে সুরে গানে কবিতায় তোমাকে খোঁজে মন, তবু হায় তুমি দাও না ধরা। ও বারে বারে কথা থেমে যায়, আরো একাই জীবন মনে হয়,
থাকি দিশে হারা। মনের অনুরাগে মাঝে কোন রাগিনী, কাছে সে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম, আমি আজও বুঝিনি। ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। এলোমেলো ঝড়ে বুকে কিছুতেই থামে না, কমে না তবু ভালোবাসা। ও মেঘে মেঘে ঢাকা দু চোখে আশার রোদ ওঠে না, কাটে না ধোয়া ধোয়া কুয়াশা। বুকের ব্যথা দাগে লেখো এই কোন কাহিনী, কাছে সে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম, আমি আজও বুঝিনি। ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপার একা। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপার একা। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে উড়ে, তারে কয়ো আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখবো তারে। মন চলে যায় অদূর দূরে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি, তুই জাগবি সারা রাত, আমি আসব হঠাৎ। তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি, তুই জাগবি সারা রাত, আমি আসব হঠাৎ। তোর শুকনো ঠোঁটে ফোটাব প্রেমের হাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি।
তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। তোর বুকের গভীরে দেব জ্বলতো ছোঁয়া, ভালোবাসবি জনমভর, হৃদয়ে অনেক মায়া। তোর শুকনো ঠোঁটে ফোটাব প্রেমের হাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। ভুলে যাস না আমায়, তুই সারা বাসি না। ও যতনে রাখবো তোকে ফুলের বিছানায়। তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি, তুই জাগিবি সারা রাত, আমি আসব হঠাৎ। তোর শুকনো ঠোঁটে ফোটাব প্রেমের হাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।